দাদা, আজ একটা ভূতের গল্প করো না। না রে, আজ তোদের সঙ্গে এই ফরেস্টে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটতে ছুটতে খুব ক্লান্ত। বাচ্চারা এত করে শুনতে চাচ্ছে, একটা গল্প করো না। শুনেছি তুমি ভালো গল্প করো নাকি। তুমি যখন কলেজে পড়তে তখন নাকি ভূতের কবলে পড়েছিলে, সেই গল্পটাই করো। ঠিক আছে, বলছি। কলেজে আমার প্রিয় বন্ধু ছিল প্রাণেশ। ওর বাড়ি ছিল গভীর গ্রামে। প্রতিদিন 16 কিলোমিটার রাস্তা সাইকেলে যাতায়াত করত। ওর কাছেই শুনতাম ওই রাস্তায় সন্ধ্যের পর কেউ যাতায়াত করে না। যারা নিরুপায় হয়ে যেতে বাধ্য হয়েছে তারাই ভূতের কবলে পড়েছে। একদিন ওর বাড়ি থেকে খবর পাঠালো ওর বাবা খুব অসুস্থ, যে করেই হোক আসতে হবে। সেদিন আবার দুপুর থেকেই বৃষ্টি একটু কমার পর পরন্ত বিকেলে বাড়ি থেকে বেরোলাম। অর্ধেক রাস্তা পার হতেই সন্ধ্যা নেমে এলো। পথে একটা দোকান পড়ল। দাদা, প্রাণেশ দেবনাথের বাড়ি যাব। ওর বাড়িটা এখান থেকে কত দূর? বেশি দূর না বাবু, এই কিলোমিটার 5 হবে। বাবু, সন্ধ্যের পর এই রাস্তায় লোক চলে না। শুনশান ফাঁকা রাস্তা, আশেপাশে বাড়ি ঘরও নেই। সবাই বলে তখন নাকি তেনারা ঘুরে বেড়ায়। তেনারা কি বুঝলাম না। বুঝলেন না? ভূত ভূত। দাদা, কেউ দেখেছে কি? কি যে বলেন বাবু, অনেকেই দেখেছে। আমি বলি কি বাবু, আজ ঘরে ফিরে যান। কাল সকালে যাবেন। যাকে দেখতে যাচ্ছেন সে তো চলেই গেছে। বিকেলে সৎকার করে বাড়িও ফিরে গেছে। আমাকে যেতেই হবে। আপনি ওর বাড়ি যাবার রাস্তাটা দয়া করে বলুন। এই রাস্তাটাই ওর বাড়ির দিকে গেছে। 1/2 কিমি যাবার পর একটা নদী পড়বে। নদীটা চওড়া, কিন্তু 1 হাঁটু জলও নেই। নদী পার হলেই শ্মশান, তার ডান দিক দিয়ে রাস্তা। তারপর 1-2 বাড়ি, তারপর জনবসতি নেই, শুধু বাঁশের ঝাড়। ওই বাঁশের ঝাড়ের অঞ্চলটাই ভয়ের। ওই অঞ্চলটা পেরিয়ে গেলেই বেশ কিছু বাড়ি। ডান দিকের 3 নম্বর বাড়িটা ওদের। তখন আমার বয়স কম, মনে ভয় ডর নেই, এসব বিশ্বাসও করি না। রওনা দিলাম। কিছু দূর যেতেই নদীটা চোখে পড়ল। চারদিকে অন্ধকার নেমে এসেছে, কিছুই দেখা যাচ্ছে না। মেঘলা আকাশ, ছিটে ফোটা আলোও নেই। জুতোটা খুলে ফিতেটা স্কুটারে বেঁধে জলে নামলাম। স্কুটারটা বালি কাদায় আটকে যাচ্ছিল। মনে হচ্ছিল স্কুটারটা বারবার কেউ পেছন থেকে টেনে ধরছে। অনেক কষ্টে পাড়ে পৌঁছালাম। হঠাৎ পায়ের তলায় প্রচন্ড গরম লাগলো, ছিটকে সরে গেলাম। তারপর ক্ষীণ আলোয় দেখি সৎকার কাজের ব্যবহার করা হাঁড়ি আমার পায়ের কাছে। বুঝলাম ভুল করে চিতার উপরেই দাঁড়িয়ে আছি। তখনও চিতাটা সম্পূর্ণ ঠান্ডা হয়নি। চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। অনেক কষ্টে রাস্তা চিহ্নিত করে স্কুটারে চাপলাম। তাতে স্কুটার কিছুতেই এগোতে চায় না। দেখলাম স্কুটারের হাওয়া চলে গেছে। স্কুটার নিয়ে আবার একটা নতুন সমস্যার মধ্যে পড়লাম। কিছুটা এগোতেই আবার ঝিরঝিরে বৃষ্টি। এই রে, আবার বৃষ্টি নামলো। দেখছি বিপদ আবার বাড়লো। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এত রাতে আপনি কাকে চান? প্রাণেশের বাড়িতে যাচ্ছিলাম, স্কুটারটা খারাপ হয়ে গেল। আপনার বাড়িতে রাখতে দেবেন? এই বারান্দায় রাখুন। আপনি এদিকে নতুন, তাই জানেন না। রাতে রাস্তা দিয়ে কোনো লোক চলাচল করে না। পাশের রুমটা ফাঁকা আছে, ওখানে রাত কাটিয়ে ভোরে চলে যাবেন। মানে বললাম, ওর বাড়ি কত দূর এখান থেকে? বেশি দূর না, হেঁটে যেতে 20 মিনিট লাগবে। বৃষ্টিটা বন্ধ হলেই আমি চলে যাব। ভয় না পেলে যান। এখনো পর্যন্ত শুনিনি ও কারোর ক্ষতি করেছে। যাক, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, যাই তাহলে। সাবধানে যাবেন। আমি পথ চলছি, পায়ের তলায় শুকনো বাঁশের পাতার মচ মচ শব্দটাও ভয়ঙ্কর শোনাচ্ছে। চারদিকটা এত অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমি সামনের দিকে যত দ্রুত সম্ভব হেঁটে যাচ্ছি। কিছুক্ষণ পর মনে হলো যেন আমাকে কেউ ফলো করছে। ঠিক করলাম পেছনেই আর তাকাবো না।
মনটাকে শক্ত করে সামনের দিকে জান প্রাণ দিয়ে দ্রুত হেঁটে চললাম। বারবার মনে হচ্ছে আমাকে এই বুঝি কেউ ধাক্কা মারবে। অজান্তেই আমি পেছন দিকে তাকালাম। আপনি কে? কেন কথা বলছেন না? আপনি কে? আপনি কোথায় যাবেন? আরে কিছু একটা বলবেন তো? আমি আবার দ্রুত হাঁটতে শুরু করলাম। চারদিক ভয়ানক নিস্তব্ধতার কারণে বাঁশের পাতার মচমচ শব্দটা আরো ভয়ানক হয়ে উঠল। মাথার ভেতরে একটাই ঘুরপাক খাচ্ছে, উনি কে? উনি নিশ্চয়ই সেই ভূত। এই বুঝে আমার ঘাড় মটকালো। আতঙ্কে জান প্রাণ দিয়ে সামনের দিকে ছুটতে থাকলাম। আবার মাথা ঘুরলাম, দেখি উনি আমার পেছনেই আছেন। আমি দাঁড়াতে উনিও থেমে গেছেন। আবার জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনি কোথায় যাবেন? মুখে কোনো উত্তর নেই। দেখি সামনে একটা পুরনো বাড়ি। ওই মহিলা বাতাসে ভাসতে ভাসতে আমার সামনে দিয়ে চলে গেল। আমার শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে গেল। জান প্রাণ দিয়ে দৌড়ালাম সামনের দিকে। কতটা পথ ছুটেছি তা জানি না। হঠাৎ শুনি এক বাড়ি থেকে কান্নাকাটির শব্দ ভেসে আসছে। ওই বাড়ির দরজায় সজোরে আসতে পড়লাম এবং জ্ঞানও হারালাম। চোখ খুলে দেখি প্রাণেশ ও তার পরিবারের লোকজন আমাকে ঘিরে রয়েছে। সবটাই বিস্তারিত বললাম। প্রাণেশ হাসতে হাসতে বলল, তুই তো লাকি। ও বুড়ি এখনো পর্যন্ত কাউকে ওর বাড়ি দেখায়নি, তোকে দেখালো। বললাম, একটু খুলে বল। প্রাণেশ বলল, অনেক বছর আগে ওই বাড়িটাতে একটা বুড়ি বাস করত। একদিন আগুন লেগে ও বাড়ি পুড়ে যায়, বুড়িও পুড়ে মারা যায়। দুপুরের পরেই আমি আমার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সত্যি ওই বাড়িটা চোখে পড়ল না। আরও অবাক হলাম, আমার স্কুটারের হাওয়া যায়নি। নির্ঝঞ্ঝাটে বাড়ি চলে এলাম। মা কিছু দেখলে? দেখলাম